জয়েন করছেন, বাকিরা জয়েন করতে থাকুক। আপনারা যারা জয়েন করছেন আপনারা আপনাদের ডিভাইসের স্ক্রিনশটটা আমি সেকশন দেখাই দিচ্ছি, এখানে সাবমিট করে দেন। ওকে, আপনাদের হচ্ছে আজকে আপনারা সাবমিট করবেন এইখানে জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং। যে এইখানে যে সেকশনটা আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি স্ক্রল করতেছি, আপনারা দেখতে পারতেছেন? ওকে, এই প্রবলেমটা কেন হচ্ছে আমি তো বুঝতেছি না। ওকে, আমি আবার একটু ভিডিও শেয়ারিং করতেছি। শেয়ার। ওকে, এবার দেখা যাচ্ছে? ওকে ওকে। সো আপনারা হচ্ছে আজকে যে জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং এই যে সেকশনটা আছে এখানে, এইখানে হচ্ছে এই যে সাবমিট ডিভাইস স্ক্রিনশট এই অংশটাতে যাবেন। আর আজকে কিছু সাবমিশন আছে, ওইগুলো আমি দেখাই দেবো আর কি। ওইটা আজকে রাত 12টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে আপনাকে। এই যে এইখানে আপনি যে ডিভাইস থেকে হচ্ছে করতেছেন, ক্লাস করতেছেন, সেই ডিভাইসের স্ক্রিনশটটা আপনি এখানে সাবমিট করে দেবেন। এটা আমি ক্লাস শেষে ক্লোজ করে দেব। ওকে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আপনাদের কাজটা কমপ্লিট করে ফেলেন। আর আজকে হচ্ছে আমাদের গতকাল ডিএনএ সিকোয়েন্সের কিছু অংশ বাকি ছিল, সেগুলো আমরা ইনশাল্লাহ শেষ করব। এবং আজকের যে অংশটা আমি পড়াবো এটার উপরে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট কুইজ হবে। গত মাসে আপনার ইলেকশনের আগের দিন যেটা দিয়েছিলেন, যে টাইপের একটা কুইজ দিয়েছিলেন, ওইটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো সবগুলো এখানে ক্রিয়েট করা থাকতেছে। এই যে আপনাদের আজকে আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি যে অ্যাসাইনমেন্ট 2। সো এইটা হচ্ছে, এইটা আজকে যদি আপনাকে পারতে হয় তাহলে আপনাকে হচ্ছে ওই সেম টু সেম আপনি এখানে অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার পরে আপনার ডিভাইসের স্ক্রিনশট যতক্ষণ পর্যন্ত তার 50% আপনার পাসিং মার্ক আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাই করতে হবে, করে আপনি হচ্ছে এইখানে নিচে স্ক্রিনশটটা সাবমিট করে দেবেন। ওকে, তো এই গত মাসে আমি এরকম একটা অ্যাসেসমেন্ট আপনাদের থেকে নিচ্ছিলাম আর কি, আমার যতটুকু মনে আছে। তো এইটা এখন পারবেন না, এই কোশ্চেনগুলো অ্যান্সার আপনি এই ক্লাস শেষে আপনি ট্রাই করেন, তখন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি পারতেছেন, ইনশাল্লাহ আশা করা যাবে। ওকে, সো এটা আপাতত মাথার মধ্যে এডিক্ট দিতে হবে না, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তো ডিভাইসে স্ক্রিনশটটা আপনারা সাবমিট করতে থাকেন, বাকি সবাইরা জয়েন করতে থাকুক। আর পার্টিসিপেশন এখনও অনেক কম আছে। আপনাদের দুইটা সেকশন যেহেতু একসাথে ক্লাস করতেছেন আপনারা, সেই হিসেবে পার্টিসিপেশন 100-এর ভিতরে অন্তত 80% তো থাকা উচিত, 80-90 জন তো থাকা উচিত। অনলাইনে ক্লাস আপনারা করতে পারতেছেন না, তো করতে চাচ্ছেন না নাকি আমি বুঝতেছি না। তো আজকে হচ্ছে আমাদের ঈদের আগে ফাইনাল ক্লাস হবে। তো টিল নাও হচ্ছে আমি কতজন দেখতেছি এখানে, সরি, টিল নাও এখানে 35% আছে। তো আমরা মোটামুটি 50 জন হইলে ক্লাস শুরু করতে যাচ্ছিলাম আর কি। তো যা এখানে প্রত্যেকটা সেকশনে সিআর আছে না, তাই না? 70, ওকে, 71 সিআর আছে। 71F, 71F এর সিআর কোথায়? স্ক্রিনশটটা যাবে হচ্ছে এইখানে। আপনারা এই যে আজকে আজকে সাবমিট করবেন হচ্ছে এখানে উইক 7, উইক 7-এ সাবমিট করবেন। উইক 7-এ মানে জিন ডুপ্লিকেশন রিড ম্যাপিং, কারণ এই চ্যাপ্টারের কিছু অংশ আমরা আজকে পড়বো। আপনারা যারা 71E সেকশন আছেন তারা এই চ্যাপ্টারটা আজকে পড়াইলে আপনাদের ক্লোজ হয়ে যাবে। আর 71F-এ যারা আছেন তারা এই অংশটুকু পড়ে রাখেন, বাকি অংশটুকু আমি ইনশাল্লাহ হচ্ছে আপনাদের এই ক্লাস মানে ফিজিক্যাল নেক্সট যে ফিজিক্যাল ক্লাস আছে ওই ফিজিক্যাল ক্লাসে আমি আপনাদের এটা কাভার আপ করে দেবো। কারণ বিকজ এই চ্যাপ্টারে যে বাকি অংশ 71Eদের যেটা পড়ানো হয়েছে এটা যদি পড়াইতে আমাকে একটা হোয়াইট বোর্ড ইউজ করতে হবে।
এটা আমি হচ্ছে আপনাদের অনলাইনে পড়াইলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন না বিষয়টা। এটা ফিজিক্যালি সামনাসামনি শেখালে আপনারা আমি আশা করি আপনারা আরো ভালো শিখতে পারবেন। তো আমি হচ্ছে ডিএনএ সিকোয়েন্সটা শুরু করতে চাচ্ছিলাম। তো 71 এফ এর সিআর এখনও জয়েন করেন। আপনারা আপনাদের সেকশনের সিআরের সাথে একটু কথা বলেন, যোগাযোগ করেন তাড়াতাড়ি, যোগ করার জন্য, জয়েন্ট হওয়ার জন্য একটু তাড়াতাড়ি বলেন। এখনও 45 জন, আমি 50% স্টুডেন্ট জয়েন করলে আমি হচ্ছে শুরু করে দেবো আর কি। 71 এফ এর সিআর কি এখনও জয়েন করে নাই? হ্যালো। তো সিআর তো নিজেই কালকে অ্যানাউন্সমেন্ট দিল। সিআর নিজে অ্যানাউন্সমেন্ট দিয়ে নিজে ভুলে গেছে। ওকে, আজকে যে বিষয়টা পড়াবো এই বিষয়টা যদি আপনি না পারেন, যারা জয়েন করছেন তারা ডিভাইসের স্ক্রিনশটগুলো সাবমিট করতে থাকেন। এই যে উইক 7 একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন ক্রিয়েট করে দেওয়া আছে, তো এখানে ডিভাইসের স্ক্রিনশটগুলো দিতে থাকেন যারা জয়েন করছেন। আর যারা করেন নাই, হ্যাঁ উইক সেভেনে আছে, এটা উইক 7-এ সাবমিট করতে থাকেন। আর এই যে ইন্টারেক্টিভ কন্টেন্ট আজকে আমি যে টপিকটা পড়াবো এটার উপরে বেসিস করে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে। আপনি যদি আজকে ক্লাসটা না করেন আপনি এটা তো পারবেন না, বোঝা গেছে? তো এখনও 2 জন জয়েন করলে আমি ক্লাস শুরু করে দেবো। 50%-এর মধ্যে এখানে 50 জন অলরেডি আছে, তার ভিতরে আমার 2টা আইডি লগ ইন আছে। তো আমার 2টা আইডি বাদ দিলে 51 জন হয়েছে, আর একজন জয়েন করার প্রয়োজন আছে, আর একজন জয়েন করলে আমি শুরু করে দেবো ইনশাল্লাহ। তো সিআর কি জয়েন করতে পারছে? 71 এর সিআর, সরি এফ এর 71 এফ না ই ভুলে গেছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই, আমরা আর দেরি না করি। যে আজকে কোথা থেকে যেন ওকে ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা ডিএনএ সিকোয়েন্সিংয়ের, গতকাল হচ্ছে আমরা ডিএনএ সিকোয়েন্সিংয়ের যে প্রসেস ছিল স্যানজার মেথডটা আমরা দেখছি। তো আজকে হচ্ছে আমাদের পরবর্তী এই যে আজকের ফিডব্যাকটা, গতকাল যারা ক্লোজ করছেন তো ভালো, যারা করেন নাই ডিউ হয়ে গেছে, আজকে নতুন আর একটা জায়গায় ফিডব্যাক নিব, ওইটার ফিডব্যাকটা আপনারা ক্লোজ করে দিবেন আর কি। তো যে লেকচার 5 শেয়ার করা আছে গতকালকে লেকচারটা আজকে আমরা স্লাইড থেকে পড়বো। ওকে, সো গতকাল হচ্ছে আমরা ডিএনএ সিকোয়েন্সিংটা দেখছিলাম, এবং ডিএনএ সিকোয়েন্সিংয়ের যদি আমরা একটু রিক্যাপ করি পড়াশোনা, সেটা হচ্ছে এটা ডিএনএ সিকোয়েন্সিংটা আমরা কেনই করে থাকি, আমাদের ডিএনএর যে সিকোয়েন্সটা জানার দরকার, যে এজিসিজির যে কম্বিনেশন, এটা আমাদের জানার জন্য আমরা এই পদ্ধতিটা ইউজ করে থাকি। এবং এটা আমি বলছিলাম যে এই পদ্ধতিটার প্রথমে ওয়ার্ল্ডে আবিষ্কার করা হয় 1977-এ। সেটা হচ্ছে ডেভেলপ বাই ফ্রেডরিক স্যাঞ্জার, উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, জেনেটিক ইঞ্জিনিয়ার ছিলেন। তো তিনি হচ্ছে এটা ডেভেলপ করেন, এবং এই পদ্ধতি উনার এই ডেভেলপ করা মেথডের উপরেই বেস করে মোর দ্যান 27 বছর, 2004 সাল পর্যন্ত ডিএনএ সিকোয়েন্স বের করা হতো। এবং আমরা এটাও জানি যে হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটা একটা 13 থেকে 14 বছরের একটা প্রজেক্ট ছিল, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রজেক্টটা রান করা হয়েছিল। এই প্রজেক্টের যাবতীয় ডিএনএ সিকোয়েন্স এই স্যাঞ্জার মেথড ইউজ করেই আর বের করা হয়েছিল। পরবর্তীতে যেমন আমাদের কম্পিউটারে যেমন জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, তেমনই এই ডিএনএ সিকোয়েন্সিংয়েরও অনেকগুলো জেনারেশন আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তো
তো এটার উপরে বেস করে হচ্ছে সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিং, থার্ড জেনারেশন সিকুয়েশন, ফোর্থ জেনারেশন সিকুয়েশন, ফিফথ জেনারেশন সিকুয়েশন পর্যন্ত বর্তমানে ইউজ করা হয়ে থাকে। এখন লেটেস্ট আমরা যেটা ইউজ করে থাকি সেটা ফিফথ জেনারেশন সিকোয়েন্সিংটা আমরা ব্যবহার করে থাকি আর কি, ডিএনএ সিকোয়েন্স বের করার জন্য। তো আমি এখানে বলছিলাম যে রিড পার রান হচ্ছে 2000 বিট পার সেকেন্ড, মানে সে সেকেন্ডে 2000 সিকোয়েন্সে রিড করতে পারে, এবং এটা অনেকটা স্লো এবং এক্সপেন্সিভ। কারণ আমরা যদি এখন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশনের সিকোয়েন্সিংগুলো দেখি, তার মানে বুঝবেন যে এটা কতটা স্লো এবং এক্সপেন্সিভ ছিল। তারপর এটা লেবার ইনটেনসিভ ছিল, আমি এটাও বলছিলাম কেন লেবার ইনটেনসিভ ছিল, সেটাও গতকাল আপনারা যখন সেঞ্জার মেথডটা ডিটেলস জানছেন তখন বুঝতে পারছেন না যে এখানে হিউম্যান টাচের প্রয়োজন আছে। আপনার মানুষ যদি এই যে বিভিন্ন এনজাইমগুলো যুক্ত করার জন্য মানুষের হেল্প প্রয়োজন আছে, তারপরে বিভিন্ন প্লেটের ভিতরে স্যাম্পলগুলো কালেক্ট করার জন্য মানুষের হেল্পের প্রয়োজন আছে। তো তারপরে হচ্ছে আমি যে লেজারের লাস্ট ইলেকট্রোফোরেসিস প্রসিডিওরের ভিতর থেকে যখন লাস্টে আমি যখন কালার কোডিংটা ক্রিয়েট করব, ওই কালার কোডিংটা ডিকোড করে করার ক্ষেত্রে আমাদের মানুষের প্রয়োজন আছে। তো এই বিষয়গুলোর কারণে এটাকে লেবার ইন্টেন্সিভও বলা থাকে। এই বিষয়গুলো আমরা গতকাল দেখছি এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনারা যদি প্রিভিয়াসের কোশ্চিনগুলো দেখেন, এখনও এমন কোনো সেমিস্টার নাই এই বিষয়টার উপরে কোশ্চিন করা হয় না। মোটামুটি সব সেমিস্টারে এটার উপরে কোশ্চিন করা হয়। এখন আসেন হচ্ছে আমরা সেকেন্ড জেনারেশন বা নেক্সট জেন সিকোয়েন্সিং যেটাকে বলে থাকি সেটা আমরা দেখব। আমরা এটা ডিটেলস দেখবো না, আমরা শুধু ডিটেলস একটাই দেখছি, মেকানিজম, সেটা হচ্ছে যে সেন্সার মেথড। আর এগুলার জাস্ট আমরা বৈশিষ্ট্যগুলো দেখব যে এই কোন মেশিনের থ্রুতে এই সিকোয়েন্সিংগুলো করা হয়, কোন মেশিনের ক্যাপাবিলিটি কেমন, কনফিগারেশন কেমন, এই বিষয়টা হচ্ছে আমরা জানবো আর কি আজকে। তো সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিং এটা সর্বপ্রথম ইনভেন্ট করা হয় 2000। জি জি বলেন। ওকে, সরি। এইটা হচ্ছে দেখেন, এটা আমার কোনো ফল্ট না, এটা মূলত আপনার হয়তো গুগল মিটের ফল্ট হতে পারে, বুঝছেন? তো সেকেন্ড জেনারেশন, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? হ্যালো। ওকে, ঠিক আছে। তো যারা যারা, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা দেরিতে আসছেন আমি সবাইকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একটু বলে দিই যে আপনারা আপনাদের ডিভাইসের স্ক্রিনশট আছে, এটা হচ্ছে উইক 7। এই যে আবার ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে উইক 7-এ যাবেন। উইক 7-এ হচ্ছে জিন ডুপ্লিকেশন আর রিড ম্যাপিং যে সেকশনটা আছে, এখানে নিচে দেখবেন যে ডিভাইস স্ক্রিনশট সাবমিশন একটা জায়গা আছে, এটা সাবমিট করে ফেলবেন। এবং আজকে কোনো সাবমিশন ইস্যু নিয়ে আমি কোনো কমপ্লেন শুনতে চাচ্ছি না, বুঝতে পারছেন? এবং আমি অ্যাটেন্ডেন্স কল করে অলরেডি 29% সাবমিট করে ফেলছে। তো আমার কথা হচ্ছে আপনারা সাবমিশনগুলো ঠিকঠাক করে রাখেন, আপনাদের রেজাল্টের অবস্থা কিন্তু ভালো না অতটা। তো ওকে, ঠিক আছে, আমি পড়া যাচ্ছি, বাকি কাজগুলো আপনারা করতে থাকেন। সেটা হচ্ছে যে দেখেন, সেকেন্ড জেনারেশন অথবা নেক্সট জেন সিকোয়েন্সিং যেটাকে আমরা বলে থাকতেছি, সেটা হচ্ছে এটা স্যানজার মেথডের পরবর্তী সিকোয়েন্সিং যেটা ওয়ার্ল্ডের ইনভলভ করা হয়, এটা 2005-এ আসে। এবং 2005-এ আসে এবং এইটার হচ্ছে এটার যে সিকোয়েন্সিং টেকনিকটা ইউজ করা হচ্ছে সেটার নাম হলো পাইরো সিকোয়েন্সিং টেকনিক। এবং এটার হচ্ছে আপনার লং রিড সিকোয়েন্স হচ্ছে 2000 বিট পার সেকেন্ড, এখন সরি 700 বিট পার সেকেন্ড। এখন কথা হতে পারে যে স্যার স্যানজার মেথড দিত তাহলে ভালো ছিল, স্যানজার মেথড 2000 বিট পার সেকেন্ড সে রিড করতে পারতেছিল, আর এ মাত্র 720 পার সেকেন্ড রিড করতে পারতেছে। কিন্তু আপনি একটু একটু ওয়েট করেন, তারপরে আপনি বুঝবেন যে এটার সেকেন্ডে 700 বিট পার সেকেন্ড রিড করতে পারলেও এটার বেনিফিটগুলো কী কী আছে সেটা হচ্ছে দেখেন। এটার অ্যাকিউরেসি হচ্ছে 99.9%। সেন্সার মেথডের অ্যাকিউরেসি কিন্তু এত ছিল না, বুঝছেন? এটার অ্যাকিউরেসি হচ্ছে মোটামুটি 100%-এর কাছাকাছি। কিন্তু এটার থেকে সেন্সার মেথডের একটা ডিফারেন্স হচ্ছে, সেন্সার মেথড 2000 বিট পার সেকেন্ড তার হচ্ছে রিড টাইম, আর এটা রিড টাইম হচ্ছে 7000 বিট পার সেকেন্ড। মানে লং রিড সিকোয়েন্সিং, সে সেকেন্ডে 700 সিকোয়েন্স সে রিড করতে মানে তৈরি করতে পারে। আর সেন্সার মেথড সেকেন্ডে 2000 সিকোয়েন্স তৈরি করতে পারে। কিন্তু ডিফারেন্স হচ্ছে এই জায়গাগুলোতে, সেটা হচ্ছে দেখেন, ক্যান সিকোয়েন্স আপ টু 1 মিলিয়ন রিড পার রান। 1 মিলিয়ন রিড পার রান বলতে কী বোঝাচ্ছে? রিড পার রান বলতে কী বোঝায় আপনারা কেউ কি বলতে পারবেন? হোয়াট ডু ইউ মিন বাই রিড পার রান? এনিবডি এলস? আমার কথা কি শোনা যাচ্ছে? হুম হুম, বলেন। তাবিব, আপনি বলেন। হুম, ওকে। সো এর কথাটা মোটামুটি ঠিকই হয়েছে। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি যে আপনাকে আমি একটা হাইওয়েতে নিয়ে যেয়ে বললাম তুমি দৌড়াও। আপনি দেখা গেল একটানা 2 থেকে 3 সাপোজ আপনি 3 কিলো দৌড়ানোর পরে আপনি থেমে গেলেন। তার মানে আপনার 3 কিলো হচ্ছে আপনার
মানে আপনি একবার যদি দৌড়ানো শুরু করেন আপনি সর্বোচ্চ 3 কিলোমিটার যেতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে রান টাইম বলা যায়। আর এটার রান টাইম হচ্ছে 1 মিলিয়ন রিড পার রান, মানে হচ্ছে সে এই মেশিনটা যদি একবার রান করা হয় তাহলে এই একবার রানে সে 1 মিলিয়ন বেসকে সে রিড করতে পারবে। ডিএনএ বেসকে সে রিড করতে 1 মিলিয়ন ডিএনএ বেস মানে বুঝতেছেন 1 মিলিয়ন মানে কত লাখ? এনিবডি এলস বলেন তো? 10 লক্ষ। তার মানে সে 10 লক্ষ ডিএনএ সিকোয়েন্সকে সে রিড করতে পারবে এই মেশিনটা যদি আমাকে একবার রান করা হয়। এবং এটা রান টাইম হচ্ছে বলা আছে যে সে এটা হচ্ছে অ্যারাউন্ড 24 আওয়ার্স বাই বাই রান, মানে হচ্ছে একবার রান করতে 24 ঘন্টা সময় লাগে, মানে সে 24 ঘন্টায় সে 10 লক্ষ ডিএনএ বেস সে রিড করতে পারবে। এটা একটু এক্সপেন্সিভ বিকজ এটা 1 মিলিয়ন বেস রিড করার জন্য এটা চার্জ করা হচ্ছে $10। ওকে, সো 2005 সালের হিসেবে $10 ইজ টু মাচ এক্সপেন্সিভ। ওকে, তো এইটা ছিল এটার বৈশিষ্ট্য। এই সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের ভিতরে এই যে 40, এটা হচ্ছে একটা মেশিন, সেটা হচ্ছে এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে 454 রোচ। আর আরেকটা মেশিন আমরা ইউজ করা থাকে সেটা এটা 2005-এ আসছে, আর এটা আসছে 2006। এটার নাম হচ্ছে এবিআই সলিড। এই টেকনিকটা, এই মেশিনটার নাম হচ্ছে এবিআই সলিড। তো এই মেশিন আর এই মেশিনের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো আমরা একটু দেখে নিই। এইটা আগেরটা ইউজ করতে হলো পাইরো সিকোয়েন্সিং টেকনিক, আর এটা ইউজ করে সলিড। এই যে SOLID, সলিড সিকোয়েন্স বাই লাইগেশন টেকনিকটা ইউজ করে। তো এই ডিটেলসগুলো আমাদের জানার প্রয়োজন না, আমরা জাস্ট টেকনিকগুলোর নাম জেনে রাখতেছি আর কি। তারপরে হচ্ছে এইটার আবার মানে শর্ট রিড সিকোয়েন্স, এটা দেখা গেল 700 বিট পার সেকেন্ড, সেকেন্ডে সে 700 বিট সে রিড করতে পারতেছে। এর আবার হচ্ছে তার সংখ্যা আরও কম, সে সেকেন্ডে 100 বিট রিড করতে পারতেছে, মানে 100 বিট পার সেকেন্ড। এটারও অ্যাকিউরেসি, এটার অ্যাকিউরেসি সেম। তাহলে একটা কনফিউশন আসতে পারে যে স্যার কেমন হয়ে গেল, এই মেশিনটা 2005-এ আসছে, এই মেশিনটা 2006-এ আসছে, এই মেশিন 700 বিট পার সেকেন্ড রান করতে পারে, এই মেশিন পারে মাত্র 100 বিট পার সেকেন্ড, এর থেকে 7 গুণ কম। তাহলে এইটা 2006-এ কেন তৈরি করা হলো? হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা হচ্ছে রিড পার রানে যদি আমরা ফোকাস করি তাহলে দেখতে পারবো। এইটা আগের মেশিনটা আমরা দেখছি যে আগের মেশিনটা যদি একবার রান করা হয় সে 1 মিলিয়ন ডিএনএ বেসকে সে একবারে রিড করতে পারে, তার মানে প্রায় 10 লক্ষ। আর এই মেশিনটা যদি একবার রান করা হয় সে 1.4 বিলিয়ন রিড পার রান, এটা রিড পার রান হচ্ছে 1.4 বিলিয়ন রিড। তার মানে সে 1.4 বিলিয়ন বেসকে সে রিড করতে পারে। 1.1 বিলিয়ন, 1.4 বিলিয়ন বলতে কত সংখ্যাটা কেউ বলতে পারবেন আমাকে? 1 বিলিয়ন মানে কয় কোটি? 1 বিলিয়ন মানে 100 কোটি। কত কোটি? 100 কোটি, ওকে ঠিক আছে। সো তার মানে সে 140 কোটি বেসকে সে রিড করতে পারে। আর এপার তো একবার রান করলে মাত্র 10 লক্ষ, আর এপারে হচ্ছে 140 কোটি, মানে 140 কোটি বেসকে সে রিড করতে পারবে এই মেশিনটা যদি একবার রান করা হয়। এইটা হচ্ছে এই 2005-এর পরে 2006-এ এই মডেলটা আবিষ্কার করার মূল রিজন। আর এইটার আরেকটা লিমিটেশন হচ্ছে এই মেশিনটা একবার রান করলে একবার রান করতে সময় লাগে 24 ঘন্টা, আর এই মেশিনটা সে জায়গায় সময় লাগে হচ্ছে 1 থেকে 2 উইকস, স্লোয়ার দ্যান দ্য আদার সিকোয়েন্সার। তো তার মানে হচ্ছে এটা 1 থেকে 2 সপ্তাহ সময় নেবে এই মেশিনটা একবার রান করতে গেলে। তার মানে হলো আবার আমরা একটু পিছাই গেলাম যে কেমন হলো, এটা 24 ঘন্টা, আবার এটা হলো 1 থেকে 2 সপ্তাহ। কিন্তু পার্থক্যটা হচ্ছে কস্টিংয়ে। আপনি দেখেন এই মেশিনটা আপনি একবার রান করতেছেন, আপনাকে কস্ট করতে হচ্ছে 10 লক্ষ, সরি $10। ওকে, আর 1 মিলিয়ন বেসকে রিড করার জন্য। আর এই মেশিনটা হচ্ছে 1 মিলিয়ন বেসকে রিড করার জন্য এটার কস্টিং হচ্ছে 13 সেন্ট, $0.13। ওকে, তার মানে আমরা কস্টিংয়ের ক্ষেত্রে যদি অনেক কম পাচ্ছি। এখন আপনার যদি অল্প টাকার ভিতরে আপনাকে যদি অনেক বেশি বেস রিড করতে হয়, আপনার কাছে টাইম কোনো ফ্যাক্ট না, তাহলে আপনি এবিআই সলিড এই মেশিনটা ইউজ করবেন। আর আপনার যদি টাইম আপনার কাছে খুবই ফ্যাক্ট, আপনাকে অল্প সময়ের ভিতরে বেশি টাকা খরচ করে, আমার কাছে টাকা কস্টিংটা ফ্যাক্ট না, আমার কাছে সময়টা ফ্যাক্ট, আমার খুব তাড়াতাড়ি সিকোয়েন্সটা বের করতে হবে, সেক্ষেত্রে আপনি এই যে 454 রোজ মডেলটা ইউজ করতে পারবেন সেকেন্ড জেনারেশনের ভিতরে। সো এই সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিং মূলত 2005 এবং 2006 সাল পর্যন্ত ছিল। তারপরে 2007 ছিল আর কি। থার্ড জেনারেশনটা 2008-এ আসছে।
সো তারপর আরেকটা মেশিন আছে, সেটা হচ্ছে ইলুমিনা। ইলুমিনা বা সলেক্সা। এটা এটা হচ্ছে সিকোয়েন্সিং বাই সিনথেসিস টেকনিকটা ইউজ করা হয়। আগেরটা ইউজ করা প্রথমটাতে 454 ইউজ করতো পাইরো সিকোয়েন্সিং টেকনিক। এবিএস সলিড ইউজ করতো আপনার সিকোয়েন্স বাই লাইগেশন টেকনিক। আর এই ইউজ করে সিকোয়েন্সিং বাই সিনথেসিস টেকনিক। এই মেশিনটা আমরা দেখতে পারতেছি। তো এই মেশিনটার নাম হচ্ছে ইলুমিনা বা সলেক্সা। ওকে। এই মেশিনটা হচ্ছে এই দুইটা মেশিনের মিড রেঞ্জে কাজ করে আর কি। কেমন যে আপনি একটু দেখেন যে এইটার বিট পার সেকেন্ড দেখেন 300 বিট পার সেকেন্ড। প্রথমটা রিড করতো 700 বিট পার সেকেন্ড। এবিএস সলিড রিড করা হচ্ছে 100 বিট পার সেকেন্ড। আর রিড করে হচ্ছে 300 বিট পার সেকেন্ড, মানে সে সেকেন্ডে 300 বিটকে সে রিড করতে পারে। তারপর হচ্ছে অ্যাকিউরেসি সেম, তিনটা মেশিনের অ্যাকিউরেসি প্রায় ক্লোজ টু 100%। কিন্তু রিড পার রানের ডিফারেন্স দেখেন। এই মেশিনটা 2007-এ আসছে। তার মানে আমরা দেখতেছি যারা এই মেশিনগুলো ইনভেন্ট করছে তারা কিন্তু ফোকাস দিচ্ছে মূলত রিড পার রানের দিকে। 2005-এ যে মেশিনটা আসছিল ওইটা রিড পার রান ছিল 1 মিলিয়ন। 2006-এ যে মেশিনটা আসছিল সেটা রিড পার রান ছিল 1.4 বিলিয়ন। আর 2007-এ যে মেশিনটা আসছে সেটা রিড পার রান হচ্ছে 3 বিলিয়ন। 3 বিলিয়ন মানে প্রায় 300 কোটি বেস সে রিড করতে পারে একবার এই মেশিনটা রান করার ফলে। আবার এটার হচ্ছে রান টাইমটাও মোটামুটি হচ্ছে আপনার এই এবিএস সলিড থেকে একটু ভালো, বিকজ এবিএস সলিড একবার রান করতে 1 থেকে 2 সপ্তাহ সময় নেই। আর সেইখানে বেজ অন দ্য সিকোয়েন্স আপনি সিকোয়েন্সের উপর ডিপেন্ড করতেছে, বিকজ এটা রিড পার রান অনেক বেশি। সো এটা আপনার সর্বোচ্চ 11 দিন পর্যন্ত সময় নেবে এই মেশিনটা রান করতে। আবার এটার কস্টিংও মোটামুটি কম। এখানে আগে ছিল, প্রথমটাতে ছিল $10 1 মিলিয়ন বেস রিড করার জন্যে। পরেরটাতে ছিল 13 সেন্ট 1 মিলিয়ন বেস রিড করার জন্যে। আর এটার হচ্ছে 1 মিলিয়ন বেস রিড করার জন্য এটার কস্টিং হচ্ছে 5 সেন্ট থেকে মিনিমাম 5 সেন্ট, ম্যাক্সিমাম 15 সেন্ট। ওকে। তার মানে 2007-এ যে ইলুমিনা বা সলেক্সা আসছে এটা আমরা বলতে পারছি মোটামুটি আমাদের ওপরের দুইটা মেশিনের থেকে অনেকাংশে আমাদেরকে সুবিধা দিচ্ছে। ওকে। তো এই 2007-এর পরে হচ্ছে 2007-এর পরে আমাদের আরেকটা জেনারেশন আসে, সেটার নাম হচ্ছে, এটা ছিল নেক্সট জেন সিকোয়েন্সিং। এটাকে আমরা বলে থাকি নেক্সট জেন সিকোয়েন্সিং। এইটার মূলত কাজটা ছিল লং রিড হাই রিলোড রেট। এটার আবার রিড পার রান টাইমটা আমরা এখানে দেখতেছি যে এগুলো প্রত্যেকটা রান করতে অনেক সময় নিচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপরে 11 দিন। তো এই জিনিসটাকে উপর ফোকাস করে থার্ড জেনারেশন সিকোয়েন্সিংটা আনা হয় মার্কেটে। এবং এটা প্রথম যে মেশিনটা এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটার নাম হলো প্যাসিফিক বায়োসায়েন্স বা প্যাক বায়ো বলা হয় তাকে। এই মেশিনটা আমরা দেখতে পারতেছি, মেশিনটার একটা এখানে পিকচার শো করা হয়েছে। প্যাসিফিক বায়োসায়েন্স যে মেশিনটা এখানে শো করা হয়েছে, এই মেশিনটার হচ্ছে যে সিকোয়েন্সিং টেকনিকটা ইউজ করা হয় এটা হচ্ছে সিঙ্গেল মলিকুল রিয়েল টাইম সিকোয়েন্সিং। একটা বিষয় দেখেন, আগের যে মেশিনগুলো আমরা দেখছি প্রত্যেকটা মেশিন কিন্তু আপনি এখানে ডিএনএ বেসের স্যাম্পলগুলো দিবেন, মেশিনটা একটা দীর্ঘ সময় ধরে রান হবে। রান হওয়ার পরে ফাইনালি আপনাকে একটা আউটপুট শো করবে। এটা স্যানজার মেথডও সেম কাজ করে। আপনার সেকেন্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের মধ্যে যারা যে তিনটা মেশিন দেখুন, তিনটা মেশিন একই কাজ করে। কিন্তু থার্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রে আমরা দেখতেছি রিয়েল টাইম সিকোয়েন্সিং, মানে আপনি যে সিকোয়েন্সটা দিচ্ছেন সাথে সাথে আপনাকে কি করতেছে, আপনাকে রিয়েল টাইম সেই ডাটাগুলো আপনাকে শো করতেছে। এমন না যে সবগুলা সিকোয়েন্স একবারে বের করলো, বের করে আপনাকে ফাইনাল একটা রেজাল্ট শো করলো। এ কী করতেছে, সাথে সাথে শো করতেছে। অনেকটা হচ্ছে আগে আমরা যেমন মুভি ডাউনলোড করে দেখতাম, আর এখন আমরা যখন মুভিটা লাইভ স্ট্রিম দেখি সেটার মতো। লাইভ স্ট্রিম দেখা মানে হচ্ছে আমি ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না, আমি প্লে করতেছি, আমি সাথে সাথে এই জিনিসটা দেখতে পারতেছি। আর ডাউনলোডের ক্ষেত্রে কী করা লাগতো, আমাকে মুভিটার পুরো ফাইলটাকে ডাউনলোড করে তারপরে দেখা লাগতো। তো রিয়েল টাইম সিকোয়েন্সিংয়ের সুবিধা হচ্ছে যে আমি স্যাম্পল দিছি, স্যাম্পলটার একটা সিকোয়েন্স বের হচ্ছে, একটা আমাকে শো করতেছে, দুইটা সিকোয়েন্স বের হচ্ছে, দুইটা শো করতেছে। 10,000 সিকোয়েন্স বের হওয়ার সাথে সাথে 10,000 সিকোয়েন্সকে আমাকে একসাথে কী করতেছে, রিয়েল টাইম আমাকে শো করতেছে। তো এটা হচ্ছে, এটার যে টেকনিকটা ইউজ করা হচ্ছে এটার নাম হচ্ছে সিঙ্গেল মলিকুল রিয়েল টাইম সিকোয়েন্সিং। এরপর আস্তে আস্তে হচ্ছে লং রিড সিকোয়েন্সিং। লং রিড সিকোয়েন্সিং এটা হচ্ছে দেখেন উপরেগুলা কিন্তু সব 3 ডিজিটে ছিল। এটা ছিল হচ্ছে 700 বিট পার সেকেন্ড, এটা ছিল 100 বিট পার সেকেন্ড, এটা ছিল হচ্ছে 3000 বিট পার সেকেন্ড। আর এইটার কিন্তু অনেক বেশি, আমরা দেখতেছি এর সেকেন্ডে 40,000 বিট সে রিড করতে পারে। এই যে প্যাসিফিক বায়োসায়েন্স যেটা আছে, তো সেকেন্ডে সে 40,000 বিটকে সে রিড করতে পারে, দ্যাট মিনস টু মাস হাই। কিন্তু এটার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এটার অ্যাকিউরেসি হচ্ছে অনেক কম, 87%। সো
এখানে আমরা যেহেতু আমরা এখানে দেখছি যে হায়ার ইরোর রেট মানে হচ্ছে এই থার্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের যে মেশিনগুলো আছে এগুলোর ইরোর রেট একটু হাই হবে, বাট এগুলার পারফরমেন্স, রান টাইম, তারপরে আপনার হচ্ছে এগুলা অনেক বেশি মানে হবে আর কি, মানে অনেক বেশি হাই হবে। যেমন হচ্ছে আমরা টেকনোলজি ইউজ করতেছি অনেক বেশি, কিন্তু আমাদের সিকিউরিটি কিন্তু অনেক কমে গেছে। আমি চাইলে টেকনোলজি, আপনার ফোন এখন ইন্টারনেট কানেক্টিভিটি আছে, জিপিএস আছে, দ্যাট মিনস আগে আপনি যখন বাটন ফোন চালাতেন আপনার কিন্তু জিপিএস ট্র্যাক করা যেত না, আপনার পার্সোনাল লাইফ বা আপনার হচ্ছে এগুলোতে ইনভলভ করা যেত না। কিন্তু এখন আপনি যেহেতু টেকনোলজি ইউজ করতেছেন, আপনি ইন্টারনেট ইউজ করতেছেন, আপনার ফোনে জিপিএস আছে, ট্র্যাকার আছে, দ্যাট মিনস আপনাকে যে কেউ ট্র্যাক করতে পারবে, আপনার ফোনের ডাটা কেউ কেউ যে কেউ চাইলে চুরিও করতে পারবে। তো প্রত্যেকটা জিনিসের একটা সাইড ইফেক্ট আছে। তো এটার সাইড ইফেক্ট হচ্ছে, আমি যেহেতু এটা রিয়েল টাইম সিকোয়েন্সিং করতেছি, আমার লন্ড্রির সিকোয়েন্সিং অনেক বেশি, 40,000 বিট পার সেকেন্ড, দ্যাটস ওয়াই এটার অ্যাকুরেসি একটু কমে গেছে। এটার অ্যাকুরেসি হচ্ছে 87%, কারণ এটার কাজ করা লাগতেছে অনেক দ্রুত। তারপরে এইগুলা দেখেন, এতক্ষণ আমরা হচ্ছে বিলিয়নে ছিলাম, এতক্ষণ আমরা কিসে ছিলাম, বিলিয়নে ছিলাম। এইটা প্রথমটা ছিল হচ্ছে আপনার 10 লক্ষ, পরেরটা রিট পার রান ছিল হচ্ছে আপনার 140 কোটি, তারপরেরটা ছিল আপনার 300 কোটি, আর এটাতে আমরা চলে গেছি বিলিয়নেরও বেশি, 500 to 100 মেগা রিট পার রান। 500 to 100 মেগা রিট পার রান বলতে কী বোঝাচ্ছে দেখেন, 10^6 হলে আপনার এইটার সাথে আপনি 10^6 গুণ করবেন, তাহলে কত হাজার বিলিয়ন হবে আপনি চিন্তাও করতে পারবেন না। তার মানে আমরা এটা রিট পার রান আমরা বুঝতেছি অনেক বেশি। ওকে, সো এটা রিট পার রান হচ্ছে 500 থেকে 1000 মেগা রিট পার রান। 1 মেগা বলতে 10^6কে বোঝায় আর কি। তো তার মানে অনেক বেশি। আমরা 10^6 না কি বোঝায় আমি খেয়াল নাই, 1 মেগা ইজ ইকুয়াল টু, এই দেখেন অনেক বেশি, 1 মেগা মানে অনেক বেশি। আপনি এখন এইটার সাথে আপনি 10^6কে গুণ করলে যেটা পাবেন সেই রিট পার রানটা হচ্ছে, আচ্ছা সে তার ক্যাপাসিটি আর কি। তো এইটা আবার সময় দেখেন অনেক অল্প। আগেরগুলোকে আমি আগেই বলছি যে থার্ড জেনারেশন সিকোয়েন্সিংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে টাইমটার দিকে ফোকাস দিচ্ছি, বিকজ এগুলোতে অনেক টাইম কনজিউম করতেছে। তো এইটাতে সে কী করতেছে, এই যে মেশিনটা, এটা রিয়েল টাইম সিকোয়েন্সিং দিবে, সেকেন্ড যেছে 40,000 বিট পার সেকেন্ড সে রিড করবে, অ্যাকিউরেসি 87%, আবার তার রিড পার রান হচ্ছে 500 to 1000 মেগা রিড পার রান। কিন্তু আবার এটার কি রান টাইম অনেক ফাস্ট, সেটা রান টাইম হচ্ছে দেখেন 30 মিনিটস থেকে 4 আওয়ার্স। সে মিনিমাম 30 মিনিটস, ম্যাক্সিমাম সে 4 ঘন্টার ভিতরে সে কী করতে পারবে, সে আউটপুটটা আপনাকে দিতে পারবে। এবং এটার কস্টিং দেখেন, কস্টিংগুলো কিন্তু তুলনামূলক কিন্তু অনেক কম। যেমন দেখেন 13 সেন্ট, মিনিমাম 13 সেন্ট থেকে সে ম্যাক্সিমাম 60 সেন্ট পর্যন্ত সে কস্টিং করে। এরপরে আসছে অক্সফোর্ড ন্যানোপোর। এই মেশিনটা দেখেন, এই মেশিনটা অনেক বড় একটা মেশিন না? আমার আমার স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যালো, কীভাবে দেখ আমি, ওকে, তো এই মেশিনটার সাইজ অনেক বড় না? ওকে, তো এইটার আপডেটেড একটা মেশিন আনা হয়েছে যেটা সাইজে অনেক ছোট, যেটা দেখতে অনেকটা পেন ড্রাইভের মতো আর কি। তো এইটা চাইলে আমি যে কোনো ল্যাপটপের সাথে আমি কেবল কানেক্ট করেও আমি চাইলে কী করতে পারবো, আমি একটা থার্ড ডিভাইস ইউজ করার মাধ্যমে আমি সিকোয়েন্সগুলো দেখতে পারবো। সেটা হচ্ছে প্যাক বায়োসেন্সের পাশাপাশি সেটা হচ্ছে অক্সফোর্ড ন্যানোপোর। এটাই যে আমরা দেখতে পারতেছি তাই না, এই মেশিনটা তো এইটাই, ইমেজটা কি দেখা যাচ্ছে এখানে? হ্যালো, ওকে, ওকে, এটার নাম হচ্ছে অক্সফোর্ড ন্যানোপোর। অক্সফোর্ড ন্যানোপোর হচ্ছে, এটা ন্যানোপোর সিকোয়েন্সিং ইউজ করা হচ্ছে এখানে। ন্যানোপোর সিকোয়েন্সিং বলতে বোঝাচ্ছে যে এটা খুবই শর্ট, মানে খুবই ছোট একটা গ্যাজেট ইউজ করার মাধ্যমে আমি ডিএনএ সিকোয়েন্সগুলো বের করতেছি। আমরা দেখতেছি এটা পেন ড্রাইভের মতো, লাইক টু পেন ড্রাইভ। আমি এই যে একটা ড্রপার দিয়ে আমি কী করবো, এখানে আমার ডিএনএ স্যাম্পলটা ফেলাবো, আর এটা ডাটা কেবলের থ্রুতে আমি যে কোনো ল্যাপটপ বা ডিভাইসের থ্রুতে আমি কী করতে পারবো, এটাকে দেখতে পারবো। কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ। তো এইটা দেখেন, এইটা ছিল হচ্ছে সে 40,000 বিট পার সেকেন্ড সে রিড করতে পারে, আর এইটার রিড পার সেকেন্ড, এটার বিট পার সেকেন্ড অনেক বেশি। দেখেন, ভেরি লং রিড সিকোয়েন্সিং। সে 500 কিলোবিট, 500 কিলোবিট মানে বুঝতেছেন, 500-র সাথে আপনি 1000-কে গুণ দেন, 500-র সাথে 1000-কে গুণ দিলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা সে সেকেন্ডে রিড করতে পারে। মানে এর এর থেকে কয়েক হাজার গুণ বেশি সে রিড করতে পারতেছে। তারপরে এটা পোর্টেবল, এটার মূল বিষয় হচ্ছে পোর্টেবল। এই মেশিনটা হচ্ছে বড় কিন্তু অনেক কস্ট ফ্রেন্ডলি, এটার কস্ট অনেক কম, কিন্তু এই মেশিনটা ছোটো কিন্তু এটা অনেক কস্টলি। আবার এটার অ্যাকিউরেসি হচ্ছে এটার থেকে অনেকটা বেশি, এটা ছিল 87%, এটা ছিল 92 থেকে 97%। আবার ডিপেন্ডস অন দ্য রিড লেন্থ অফ দ্য ইউজার।
মানে এইটার দেখেন এই প্রত্যেকটার কিন্তু রিড পার রান আছে, কিন্তু এইটার রিড পার রান নাই। বিকজ এটা মানে আপনি চাইলে যত লম্বা সিকোয়েন্সে চান না কেন আপনি দিতে পারেন। এই জন্যে বলছে যে এটার কোনো লিমিট নাই, এটা রিড পার রানের কোনো লিমিট নাই। এটা রিড পার রানের লিমিটটা ডিপেন্ড করতেছে ইউজারের উপরে, ইউজার কত সিকোয়েন্স চাচ্ছে। তো ডিপেন্ড অন দ্য রিড পার রান সিলেক্টেড বাই দ্য ইউজার, এটা ইনফিনিটি রিড পার রান বলা যায় আর কি। আবার এইটার টাইম দেখেন এইটার থেকে অনেক কম, এটা 30 মিনিট থেকে 4 ঘন্টা। এটা হচ্ছে সর্বনিম্ন 1 মিনিট, সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে মানে আপনার রেজাল্ট শো করবে। যেহেতু এটা লিমিট নেই, আপনি যদি অনেক বড় সিকোয়েন্স দেন এটা সর্বোচ্চ 48 ঘন্টা সময় নেবে, অনেক ফাস্ট। 1 মিনিট তার সর্বনিম্ন সময় আর কি। আর এইটার দেখেন কস্ট কিন্তু অনেক বেশি। এইটার কস্ট দেখেন প্রত্যেকটার কস্টিং কিন্তু আমি 1 মিলিয়ন বেস রিড করতেছে কত টাকা কস্ট করতেছে সেটা শো করতেছি। আর এইটা হচ্ছে একটা পার ফ্লো জেল, মানে এই যে আমি মেশিনটা দেখতেছি এই যে ড্রপ, একটা ড্রপ সে রিড করতে সে $500 থেকে $999 পর্যন্ত সে কী করে, চার্জ করে। ওকে, তার মানে এটা খুবই হাই। তো বাট এটার সুবিধা হচ্ছে এটা পোর্টেবল, আমি চাইলে ক্যারি করতে পারবো যে কোনো জায়গায় ডিভাইস ইউজ করে। এটা আমি চাইলে যে কোনো স্যাম্পলের সিকোয়েন্স বের করতে পারবো। আর এইটার অসুবিধা হচ্ছে এটার সাইজ অনেক বড়। আবার এইটার সুবিধা হচ্ছে এটার কস্টিং অনেক কম, 1 মিলিয়ন বেস রিড করতে 13 সেন্ট থেকে 60 সেন্ট রিড। আর এইটা হচ্ছে একটা ড্রপ ডিএনএ সিকোয়েন্সের স্যাম্পল রিড করতে সে 500 থেকে $999 পর্যন্ত সে চার্জ করে। তো মূলত এই থার্ড জেনারেশন সিকোয়েন্সিং পর্যন্ত হচ্ছে আমাদের এই স্লাইডটাতে আছে। এখন বর্তমান টেকনোলজি এখনও পর্যন্ত ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন সিকোয়েন্সিংটা ইনভেন্ট হয়েছে কি না আই ডোন্ট নো, না হওয়ারই কথা। বিকজ এইটার পরে যদি হতো তাহলে স্লাইডে অবশ্যই থাকতো বিষয়টা। তো এই বিষয়গুলো কি আমরা বুঝতে পারছি? হ্যালো, ওকে। তো এই মুহূর্তে আমি একটু একটা কথা বলে দিই আপনাদের হচ্ছে এই যে টপিকটার উপরে আপনাদের ইসে যাবেন এখন না, আপনারা ক্লাস শেষে কাজটা করবেন আর কি। আপনারা আপনাদের যেই বিএলসি আছে বিএলসির এই যে অ্যাসাইনমেন্ট, ওই ইলেকশনের আগে একটা দিয়েছিলেন অ্যাসাইনমেন্ট 1, আর অ্যাসাইনমেন্ট 2তে যাবেন। অ্যাসাইনমেন্ট 2তে গেলে আপনারা এই ডিএনএ সিকোয়েন্সিংয়ের উপরে বেস করে, এই যে এই ডিএনএ সিকোয়েন্সিংয়ের উপরেই বেস করে আপনার হচ্ছে 10টা কোশ্চেন আছে, 5টা ট্রু ফল কোশ্চেন আর 5টা এমসিকিউ কোশ্চেন। এই যে এখানে আপনি জাস্ট, এখানে আপনি যদি জয়েন করবেন, জয়েন করলে আপনি হচ্ছে সুন্দর মতো এই কোশ্চেনগুলো আপনার সামনে আসতে শুরু করবে, যে একটা একটা করে ইলেভেন সারিজের সিকোয়েন্সিং সেন্টিক্স। তার এভাবে এক একটা করে দিতে দিতে আপনি হচ্ছে কী করবেন, চলে যাবেন। ওকে, সো একটা সেটিং করা লাগবে একটু। ওকে, একটু ওয়েট করেন, জাস্ট একটু ওয়েট করেন। একটু লাইনে থাকেন। আমাদের কি বিএসসি অনেক স্লো হয়ে গেল নাকি, বুঝলাম না। সো আপনি এই যে এই জিনিসটা আপনারা হচ্ছে যে উইক 2তে যেটা আছে এটা হচ্ছে আপনারা অ্যাটেন্ড করে ফেলবেন। তো এটা আপনারা অ্যাটেন্ড করে এইটার যে স্ক্রিনশট আছে সেটা যে নিচে সাবমিট করে দিবেন। এটার ডেডলাইন হচ্ছে আজকে রাত 12টার ভিতরে এই কাজটা আপনাদের করে ফেলতে হবে। ওকে, এটা হচ্ছে আপনাদের ডেডলাইন আর কি। তো যে গেলে এই যে একটা একটা করে কোশ্চেন আসবে, এই কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার দিবেন। এইভাবে আপনারা এই যে চুজ করবেন, আপনারা যেহেতু এর আগে দিছেন তো আপনারা জানেন এইভাবে চুজ করতে থাকবেন। আমি র্যান্ডমলি দিচ্ছি আর কি, আপনাদের এর আগেও আপনারা যেহেতু করছেন আপনারা জানেন। তো
এভাবে আপনারা র্যান্ডমলি হচ্ছে কী করবেন, দিয়ে সবার লাস্টে হচ্ছে আপনাদের একটা স্কোর আসবে, সেই স্কোরটা হচ্ছে আপনারা সাবমিট করে দিবেন। যেখানে যে আপনাদের একটা স্যাম্পল সাবমিশনের স্কোরে যে এরকম একটা স্ক্রিনশট আসবে, এই যে স্ক্রিনশট, এই যে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, এরকম একটা স্ক্রিনশট আসবে। এই স্ক্রিনশটটা হচ্ছে আপনারা এই অ্যাসাইনমেন্ট সেকশনে সাবমিট করে দেবেন। এটা রাত 12টার ভিতরে আজকের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। আমার কথা কি বোঝা গেছে? আমি কি বলছি? হ্যালো? ওকে। আর যারা যারা জিওয়াইজে স্ক্রিনশট দেন না, তারা তারা জিওয়াইজে দেখেন, এখনও আপনারা ক্লাস করতেছেন প্রায় 70+। 70+ স্টুডেন্টের মধ্যে এখনও, তার মানে এখনও 21 জনের বেশি স্টুডেন্ট এখানে এখনও স্ক্রিনশটটা সাবমিট করেন না। এটা আপনার হচ্ছে উইক 7-এ দিতে পারবেন। উইক 7-এ হচ্ছে আপনার ডিভাইসের স্ক্রিনশটটা সাবমিট করে দিবেন। আর এই টপিকটা যদি আমাদের বোঝা শেষ হয়ে যায়, তাহলে আমরা আজকে ডিএনএ সিকোয়েন্সিংয়ের ফিডব্যাক তো আমরা গতকালকে দিয়ে দিছি, তাই না? এটা কি দিতে বাকি আছি আমরা কেউ? দেখছেন, আপনাদের বলে দেওয়ার পরেও কিন্তু আপনারা কাজ করেন না। তা আপনারা আলটিমেটলি রেজাল্ট খারাপ করবেন, পরবর্তীতে বলবেন যে স্যার কেন খারাপ হলো, বুঝি নাই, আমি তো সব কিছুই করছি। আপনি অনেক কিছু করেন। গতকাল ক্লাস কোর্সের অ্যাটেন্ডেন্স নিয়েছি প্রায় 80 জনের কাছাকাছি, সাবমিট করছে মাত্র 60 জন। তো এইগুলা খুবই খারাপ, খুবই খারাপ, কথা না শুনে চলা খুবই খারাপ। তো এইটা যদি হয়ে যায়, তাহলে আমরা জিন ডুপ্লিকেশনে যাব। জিন ডুপ্লিকেশনটা আমরা একটু দেখে নিব। সো জিন ডুপ্লিকেশনের যে ডিএনএ সিকোয়েন্সের ফিডব্যাক আমি গতকাল নিয়ে নিছি। যদি কেউ মিস করে থাকেন তারাও দিয়ে দিন, হয়তো লেট কাউন্ট হবে। লেট কাউন্ট হলেও আপনার সাবমিশনটা তো অন্তত থাকবে আর কি, বুঝছেন? নেই মামা হচ্ছে কানা মামা ভালো। আর এইটা হচ্ছে এই উইক 6-এ কেন? উইক 6-এ তো আপনি এটা দিবেন যে এইটা হচ্ছে আমি টাইম ইনক্রিজ করে দিচ্ছি। এটা হচ্ছে আপনি পড়ানোর কথা ছিল যে আমার হচ্ছে পর্যন্ত, গত উইকেই ফিজিক্যালি, কিন্তু আনএক্সপেক্টেডলি যে গভর্নমেন্ট থেকে রেস্ট্রিকশন চলে আসবে আমার জানা ছিল না। তো এইটার হচ্ছে ডিউ ডেটটা আমি বাড়াই দিচ্ছি। আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ। ওকে, 14 তারিখ, আজকে রাত 12টার মধ্যে আপনারা এই জিন ডুপ্লিকেশনের ফিডব্যাকটাও দিয়ে দিবেন। এইটার 71 এর হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ানো শেষ হয়ে যাবে, বিকজ এই চ্যাপ্টারের যেই অ্যালগোরিদম পার্টটা ছিল, ওদের সাথে আমার ফিজিক্যাল ক্লাস ছিল শনিবারে, তো আমি ওইটা পড়াই ফেলছি। কিন্তু আপনাদের সাথে আমার যেহেতু ফিজিক্যাল ক্লাস 71F-এর সাথে যেহেতু ফিজিক্যাল ক্লাস হয় নাই, তো ওই জিন ডুপ্লিকেশনের বাকি অংশটা হচ্ছে আমি আপনাদের নেক্সট ফিজিক্যাল ক্লাসে পড়াবো। আর 71 এর যারা আছেন তাদের অলরেডি এটার অর্ধেক পড়া হয়ে গেছে, বাকি অর্ধেক আজকে এখন পড়াই দিচ্ছি। আর 71F-এর বাকি অর্ধেক হচ্ছে আমি নেক্সট ফিজিক্যাল ক্লাসে পড়াই দেবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা একটু দেখে আসি, যে এই চ্যাপ্টারের যে অংশটা হচ্ছে আপনাদের 2 সেকশনারি আননোন আছে, সেই বিষয়টা আমরা একটু দেখে আসি। ওকে, ওকে, আমার স্লাইড তো দেখা যাচ্ছে, তাই না? ওকে, তো এই এই যে লাস্টের যে 3 নম্বর অংশ, এই যে কিওয়ার্ড ট্রি, সাফিক্স অ্যারে, বুড়ো সোলের ট্রান্সফর্ম, এইটা হচ্ছে 71F-এর পড়ানো হয়ে গেছে, সরি এর পড়ানো হয়ে গেছে। আর 71F যারা আছেন তাদের অংশটা পড়ানো হয় নাই। কি পড়ানো কি আদৌ কি হয় নাই 71F? আমি কি ঠিক বলতেছি? আপনাদের তো পড়ানো হয়নি, তাই না? হয়নি। এইটা হচ্ছে, এই অংশটা হচ্ছে আমি আপনাদের ইনশাল্লাহ আপনাদের ঈদের পরে যে প্রথম ফিজিক্যাল ক্লাস হবে সেটাতে আমি এই রিড ম্যাপিংটা পড়াই ফেলবো। আর এই দুইটা জিনিস হচ্ছে এখন আপনাদেরকে এইটা 71 কেও পড়ানো হয় নাই, 71F-কেও পড়ানো হয় নাই। তো এই জিনিসটা একটু এখন একটু দেখে নেন। সেটা হচ্ছে দেখেন যে মিউটেশন, মিউটেশন জিনিসটা কি? এইটা মিউটেশন হচ্ছে যে আপনার কাছে একটা ডিএনএ সিকোয়েন্স আছে, আপনি ওইটাকে যখন মডিফাই করবেন তখন সেটাকে মিউটেশন বলা হয়। তাহলে আমরা ডিএনএ মিউটেশন বলতেই মূলত এই জিনিসটাকে বোঝায়, যে বলছে যে মানে কোনো একটা চেঞ্জ আনা। আপনার কাছে একটা ডিএনএ সিকোয়েন্স দিলাম, বা আপনার কাছে 2টা বা 3টা ডিএনএ সিকোয়েন্স দিলাম, আপনি ওইটার মধ্যে কোনো একটা চেঞ্জ আনলেন বা পরিবর্তন করলেন বা কোনো মডিফিকেশন করলেন, সেটাকে আমরা বলবো ডিএনএ মিউটেশন। আর ডিএনএ মিউটেশনের হচ্ছে টোটাল 5টা টাইপ আছে। একটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন বলতে আমরা উপরে দেখতেছি যে সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন করা। এই দেখেন উপরে ডিএনএ সিকোয়েন্সে যেখানে টি ছিল সেখানে আমি টি এর পরিবর্তে এখন দিয়ে দিছি জি।
সো এই প্রসেসটাকে আমরা বলতেছি সাবস্টিটিউশন করা। তারপর হচ্ছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন হচ্ছে দেখেন উপরে যে ডিএনএ সিকোয়েন্স আছে সেখানে এই যে এটিসি ছিল, এটিসিটাকে আমি কি করলাম, ডাবল করলাম, ডুপ্লিকেট করলাম, এটিসি আবার এটিসি দিলাম, বাকি যা কিছু ছিল সেম টু সেম আছে নিচে। তো এইটাকে, এই মিউটেশনটাকে বলা হয় যে ডিএনএ ডুপ্লিকেশন। তারপরে হচ্ছে এইটাকে বলা হচ্ছে ডিলিশন। ডিলিশন মানে আমার যে সিকোয়েন্স ছিল এখান থেকে দেখেন এই টি যে সিকোয়েন্স থায়ামিন, এটাকে আমি নিচের সিকোয়েন্স থেকে কি করে দিছি, ডিলিট করে দিছি, এটাকে বলা হয় ডিলিশন, ডিএনএ ডিলিশন করা। আর রেপ্লিকেশন, ইনসারশন। ইনসারশন বলতে বোঝাচ্ছে যে আমার একটা সিকোয়েন্স আমি ইনসার্ট করছি, দেখেন উপরের ভিতরে এই টি এর পরে কিন্তু আর কোনো টি কিন্তু অবস্থান করতেছিল না, নিচের সিকোয়েন্স আমি কি করলাম, নতুন করে এই থাইমিনের পরে আর একটা থাইমিন বেজ আমি অ্যাড করে দিলাম, এটাকে বলা হচ্ছে ইনসারশন, ডিএনএ ইনসারশন। আর ইনভার্সন বোঝাচ্ছে যে ইনভার্সন মানে হচ্ছে এইটার একটু কারেকশন আছে, এইটার ইনভার্সনটা শো হয়েছে এইখানে, আর এইটার ইনভার্সনটা শো হয়েছে এইখানে, মানে এটা হচ্ছে কোনাকুনি হবে আর কি, কোনাকুনি, এখানে একটু কারেকশন আছে, আপনারা একটু দেখে নিন। সেটা হচ্ছে দেখেন যে এইখানে দেওয়া আছে, এই সিকোয়েন্সটা একটু খেয়াল করেন, মাউসের কার্সার নড়তেছে যেখানে, যে এইখানে এইচইসি আছে, এইটাকে আমি যদি ইনভার্স করি তাহলে এখানে এইচইসি হবে কি সিটিএ। এই যে সিকোয়েন্সটা এখানে লিখছি, এখানে দেখেন এইচইসিটাকে ইনভার্স করে সিটিএ লেখা হয়েছে, তার মানে এখানে ইনভার্সন করছে। আবার এখানে দেখেন, এখানে আছে এজিসিএ, টিসিজি, এর ভিতরে জিসিএটাকে আমি ইনভার্স করছি, ইনভার্স করে লিখতেছি এই দেখেন, এরপরে এই মাঝখানে জিসিএকে ইনভার্স করে আমি লিখতেছি এসিজি, এই কথাটা আমি লিখছি। সো এখানে করছি ইনভার্সন, তার মানে আমরা কি বুঝলাম, ডিএনএ মিউটেশন বলতে বোঝাচ্ছি ডিএনএর মধ্যে একটা পরিবর্তন ঘটালে, যদি আমি একটা পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলতেছি ডিএনএ মিউটেশন। আর ডিএনএ মিউটেশন হচ্ছে 5 প্রকার: সাবস্টিটিউশন, ডুপ্লিকেশন, ইনসারশন, ডিলিশন আর ইনভার্সন। আমার কথা কি বোঝা গেছে? হ্যালো। এরপরে আসতেছে জিন ডুপ্লিকেশন। জিন ডুপ্লিকেশন, এই জিন বলতে কিন্তু মানে আমরা যে জিন ভয়ানক, মানে আমাদের হরর মুভি জিনকে বোঝাচ্ছে না, এই জিন হচ্ছে আমাদের কি জিএনএর যে মানে জিনটাকে বোঝাচ্ছে আর কি। জিন ডুপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছে আমরা একটু খেয়াল করি। সো ডুপ্লিকেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিউটেশন, আমরা দেখতেছি যে একটা জিনিসকে ডুপ্লিকেট করে ডাবলভাবে লিখছে এখানে, যে বিফোর ডুপ্লিকেশন আফটার ডুপ্লিকেশন, একটা জিনিসকে আমি দুইবার এখানে লিখছি আর কি, দুইবার ড্র করছি। তো জিন ডুপ্লিকেশনের ভিতরে আমাদের টোটাল 5টা পার্ট আছে, একটা হোমোলগ, অর্থোলগ, প্যারালগ আর স্পেসিসিয়েশন। ওকে, তো হোমোলগ কী জিনিস, প্যারালগ কী জিনিস, অর্থোলগ কী জিনিস আর স্পেসিসিয়েশনটা কী জিনিস আমরা একটু বুঝতে পারবো। তো এই জিনিসটা বুঝতে পারলে আমাদের মূলত এই যে জিন ডুপ্লিকেশনটা বোঝা হয়ে যাবে, আশা করা যায়। তো হোমোলগ হচ্ছে যে, একটু খেয়াল করেন, সবার আগে বলি যে স্পেসিসিয়েশন বলতে হচ্ছে, স্পেসিসিয়েশনটা কী জিনিস আগে সেটা বলে নিই। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের যে প্রজাতি আছে আমরা তো জানি যে প্রজাতি বলতে হচ্ছে দেখেন, একটা পাখির কিন্তু অনেক প্রজাতি থাকে। তারপরে একটা সামান্য আপনি হচ্ছে একটা যদি ইসের কথা চিন্তা করেন, মুরগির কতগুলো প্রজাতি আছে দেখেন, আমরা বাজারে জানি আমাদের ব্রয়লার মুরগি আছে, দেশি মুরগি আছে, পাকিস্তানি মুরগি আছে, তারপরে হচ্ছে আপনার হলো আরও কি, ওই যে সোনালী মুরগি আছে। তো একটা মুরগির কিন্তু অনেকগুলো প্রজাতি ডিফাইন করতেছে, এই প্রত্যেকটা প্রজাতি আলাদা আলাদাভাবে এক একটা স্পেসিসিয়েশন। ব্রয়লার মুরগির স্পেসিসিয়েশন একরকম, দেশি মুরগির স্পেসিসিয়েশন একরকম, এই জন্যে কিন্তু দুইটাকে আমরা আলাদাভাবে কী করতে পারি, ডিফার করতে পারি, কিন্তু সবগুলাই কিন্তু এরা মুরগির অন্তর্ভুক্ত। বোঝা গেছে? তো এখন বিষয় হচ্ছে যে একটু খেয়াল করেন, জিন ডুপ্লিকেশন বলতে বোঝাচ্ছে একটু, আমরা যদি বলি যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ব্যাঙ, একটা মুরগি আর একটা হচ্ছে ইঁদুর, এই তিনটার হচ্ছে এরা আলফা, এখানে আলফা সাইন দেখতেছি না আমরা, এরা তিনটা হচ্ছে আলফা জিন বহন করে, মানে এই ব্যাঙের ভিতরেও যে জিন আছে, চিকেনের মধ্যেও যে জিন আছে, মাউসের মধ্যেও যে জিন আছে, তিনটা হচ্ছে আলফা ক্যাটাগরি জিন বহন করতেছে। যেহেতু এই তিনটার জিন হচ্ছে একরকম, দ্যাটস ওয়াই এদেরকে আমরা অর্থোলগ বলতেছি, এদেরকে আমরা কি বলতেছি, অর্থোলগ বলতেছি। অনুরূপ আমরা এখানে দেখতেছি এই যে এখানে ইঁদুর, তারপরে মুরগি আর হচ্ছে ব্যাঙ, এরা হচ্ছে বেটা জিন বহন করতেছে। দ্যাটস ওয়াই এই এরা এই পাশের যে মাউস, চিকেন, ফ্রগ আর এই পাশের যে মাউস, চিকেন, ফ্রগ, এই তিনটা কিন্তু আলাদা আলাদা। এই মাউস, চিকেন, ফ্রগ এরা হচ্ছে বেটা জিন বহন করতেছে, আর এই মাউস, চিকেন, ফ্রগ হচ্ছে আলফা জিন বহন করতেছে। অনেকটা আমরা বলতে পারি হচ্ছে যে এই যে ইসের মতো, যে বাংলাদেশের দেশি মুরগি আবার পাকিস্তানি মুরগি দুইটা কিন্তু আলাদা আলাদা জিন বহন করে।
এরা একই মুরগি প্রজাতির অন্তর্ভুক্ত, বাট এদের দুইটার জিন কিন্তু আলাদা, তাই না? সো দেখা গেল পাকিস্তানি মুরগির ভিতরে যে জিন আছে আর আমাদের হচ্ছে দেশি মুরগির ভিতরে যে জিন আছে দুইটা একরকম না। তো দেখা গেল যদি আমরা ধরে নিই পাকিস্তানি মুরগির ভিতরে আলফা জিন আছে, তাহলে দেশি মুরগির মধ্যে হয়তো বেটা জিন আছে। জিনগত ভিন্নতার কারণে এদের বৈশিষ্ট্য বা চেহারা বা গায়ের রং আলাদা হয়ে থাকে। ওকে। তো আবার ব্যাঙের ভিতরে আমরা জানি যে কুনো ব্যাঙ আবার হচ্ছে কুনো ব্যাঙ আবার আরেকটা প্রজাতির ব্যাঙ, দুইটা প্রজাতির ব্যাঙের মধ্যে কিন্তু ভিন্নতা থাকবে। আবার ইঁদুরের মধ্যেও কিন্তু ভিন্নতা আছে। আমরা জানি যে কালো কালারের ইঁদুরও হয়, সাদা কালারের ইঁদুরও হয়। তো জিনগত ভিন্নতার কারণে কিন্তু এই ইঁদুরগুলো দেখতে একরকম হয়, সাইজে একরকম হয়, বা আবার হচ্ছে মানে এদের বসবাস করার ধরনও কিন্তু অন্যরকম বা হয়ে থাকে আর কি। তারপরে সাপের মধ্যে ভিন্নতা আছে। আমরা জানি যে সব সাপ একরকম না, এক একটা সাপ এক এক রকম। তো সাপের বৈশিষ্ট্য যেহেতু আছে, তারা সবগুলো সাপই হচ্ছে একই প্রজাতির অন্তর্ভুক্ত, বাট এদের মধ্যে কিন্তু আপনার জিনগত পার্থক্য বিদ্যমান। তো এইখানে হচ্ছে আমরা বলতেছি যে আমরা যখন এইখানে এক্সাম্পল হিসেবে বলতেছে যে যখন একই জিন বহন করতেছে বিভিন্ন প্রাণী, তখন একই জিন বহন করার কারণে তারা হচ্ছে একসাথে অর্থলগ হিসেবে কাজ করে। আবার এই পাশে আমরা দেখতেছি এই যে ব্যাং, এক্সাম্পল হিসেবে ব্যাং, চিকেন, মাউস তিনটা হচ্ছে আলফা জিন বহন করে। আবার এই পাশে হচ্ছে ব্যাং, চিকেন, মাউস এরা হচ্ছে বেটা জিন বহন করতেছে। তো দ্যাটস ওয়াই এই আলফা জিন যারা বহন করতেছে তাদেরকে আমরা একসাথে গ্রুপ ওয়াইজ বলতেছি অর্থলগ, আর এই পাশে যারা বেটা জিন বহন করতেছে তাদেরকে আমরা একসাথে গ্রুপ ওয়াইজ বলতেছি অর্থলগ। আবার যেটা বললাম যে মুরগির ক্ষেত্রে যেমন কি হয় যে পাকিস্তানি মুরগি আবার হচ্ছে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি তিনটাই কিন্তু মুরগি, কিন্তু এদের জিন কিন্তু আলাদা। পাকিস্তানি মুরগির সাথে আমার ব্রয়লার মুরগির জিন মিলবে না, আবার ব্রয়লার মুরগির জিনের সাথে আমার দেশি মুরগি বা পাকিস্তানি মুরগির জিন মিলবে না। কিন্তু তিনটাই কিন্তু মুরগি প্রজাতির অন্তর্ভুক্ত বা চিকেন প্রজাতির অন্তর্ভুক্ত। দ্যাটস ওয়াই যখন একই টাইপের প্রাণী কিন্তু তাদের ভিন্ন ভিন্ন জিন থাকতেছে, তখন তাদেরকে আমরা প্যারালগ বলবো। যেমন আমি এখানে দেখতেছি মাউস এখানে আলফা জিন, এই মাউসটা হচ্ছে আলফা জিন বহন করতেছে, এই মাউসটা হচ্ছে বেটা জিন বহন করতেছে। এরা দুইটা প্রাণী ভিন্ন ভিন্ন জিন বহন করতেছে, বাট এই দুইটা প্রাণী কিন্তু একই প্রজাতির অন্তর্ভুক্ত, একই স্পেসিসিয়েশনের অন্তর্ভুক্ত। দ্যাটস ওয়াই আমরা এদেরকে প্যারালগ বলতেছি। যেমন আমরা মুরগির ক্ষেত্রে কী বলবো যে ব্রয়লার মুরগি, চিকেন, ব্রয়লার মুরগি, দেশি মুরগি, পাকিস্তানি মুরগি তিনটা কিন্তু একই প্রজাতির অন্তর্ভুক্ত, একই মুরগি প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু তিনটা তিন রকম জিন বহন করতেছে। দ্যাট মিনস ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, দেশি মুরগি এরা কিন্তু একটা গ্রুপ ওয়াইজ, এরা হচ্ছে প্যারালগ। এরা কি গ্রুপ ওয়াইজ প্যারালগ। ওকে। আবার অর্থলগ, প্যারালগ এরা সবাই যখন একত্রে হচ্ছে হোমোলগ। এরা এরা একত্রে কি হোমোলগ, মানে আপনার হচ্ছে মানে ভিন্ন প্রকার জিন থাকা সত্ত্বেও তারা যখন একসাথে আমি তাদেরকে কাউন্ট করব তখন তাদেরকে আমরা বলবো হোমোলগ। হোমোলগের মধ্যে হচ্ছে যাদের মধ্যে কি থাকতেছে যে এ জিন রিলেটেড টু এ সেকেন্ড জিন ডিসেন্ট ফ্রম দ্য কমন অ্যানচেস্টর। আপনি দেখেন এই যে এই আলফা জিন আর বেটা জিন, এই আলফা জিন আর বেটা জিনের আগে এইখানে যে আর্লি গ্লোবিন জিন যে জিনটা ছিল, যে জিনটা পরবর্তীতে ডুপ্লিকেট হয়ে এখানে আলফা জিন তৈরি করছে, এখানে বেটা জিন তৈরি হচ্ছে। পরবর্তীতে আলফা জিন থেকে যে যে প্রাণী তৈরি হয়েছে আর বেটা জিন থেকে যে যে প্রাণী তৈরি হয়েছে, এই প্রত্যেকটা প্রাণী কিন্তু তাদের কমন অ্যানচেস্টর কিন্তু একটাই ছিল। একটা জিন কি পরবর্তীতে ডুপ্লিকেট হয়ে হয়ে কী হয়েছে, হোমোলগ হয়েছে। তো যেমন আমাদের মধ্যে অনেক সময়, যেহেতু এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক না, অনেক সময় যে ডারউইনের মতবাদ অনুযায়ী বলে যে মানুষের উৎপত্তি হচ্ছে বানরের থেকে। দ্যাটস ওয়াই আমরা এই যে মানুষ, বানর, শিম্পাঞ্জি এদেরকে আমরা হোমোলগ বলে থাকি। বিকজ এদের ধারণা করা হয় এদের একসময় এদের একটা জিন থেকেই বিভিন্ন জিন মিউটেশনের মাধ্যমে বানর, মানুষ, শিম্পাঞ্জি এগুলোর উৎপত্তি ঘটছে আর কি। আবার ডাইনোসরের ক্ষেত্রে বলা হয়, কুমিরকে যেমন বলা হয় কুমিরের জিনের সাথে ডাইনোসরের জিনের মিল আছে, যেমন এই কারণে আমরা বলে থাকি যে ডাইনোসর এবং কুমিরের মধ্যে একটা হোমোলগ রিলেশন ক্রিয়েট করে। বিকজ একটা কমন জিন থেকে পরবর্তীতে মিউটেশন হতে হতে কুমিরের উৎপত্তি ঘটছে, যেটা ডাইনোসর যখন ডাইনোসরের যুগ ছিল তখন সেখানে যে জিনটা ছিল ওইটা পরবর্তীতে বিভিন্ন মিউটেশনের থ্রুতে পরবর্তীতে কুমিরে রূপান্তর হয়েছে। তো হোমোলগ, অর্থলগ, প্যারালগ, স্পেসিসিয়েশন এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি। আমার কথা কি শোনা যাচ্ছে? এই বিষয়গুলো কি আমাকে বুঝতে পারছি? কারা 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 বুঝতে পারছেন একটু হ্যান্ড রেজ করেন তো দেখি।
ক্লাস করতেছেন কিনা একটু জাস্ট মনোযোগটা দেখা লাগবে। জাস্ট আমি যা দেখতেছি যে এখানে ক্লাস করতেছেন মোর দ্যান 70+, বাট বুঝতে পারছেন কয়জন যখন বলছি তখন 50% স্টুডেন্টেরও এখনও রেজ আসে নাই। তো যাই হোক, এটার আপনার আর রিড ম্যাপিং যে অংশটা আছে সে অংশটা হচ্ছে আমরা ইনশাল্লাহ 71F এর বাকি আছে, আর 71E এর হচ্ছে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। তো 71 অনেক আগে আমি হচ্ছে আপনাদের এই ফিডব্যাকটা দিয়ে দিতে বলছি। তো আর 71F যারা আছেন তারাও এটা হচ্ছে এই ফিডব্যাকটা আজকে রাত 12টার মধ্যে দিয়ে দিবেন। আর বাকি অংশটা আমরা নেক্সট ফিজিক্যাল ক্লাসে ইনশাল্লাহ দেখে নিব। বোঝা গেছে? তো আজকে তাহলে আপনাদের দুইটা, মোট টোটাল তিনটা কাজ আছে। আমাদের পড়াশোনা আজকে এই পর্যন্ত আর কি। আমাদের টোটাল তিনটা কাজ আছে। সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে এই অ্যাটেন্ডেন্স শেষ হওয়ার আগে, এই অ্যাটেন্ডেন্স শেষ হওয়ার আগেই আপনি হচ্ছে এই যে সে ইসে যাবেন, এই যে আপনার হচ্ছে যেই উইক 7-এ যাবেন। আমার স্ক্রিন কি সুইচ হয়ে দেখা যাচ্ছে? অ্যাটেন্ডেন্স, এই ক্লাস অ্যাটেন্ডেন্স নেওয়ার আগেই আপনি উইক 7-এর যে দুইটা অংশ আছে এই দুইটা আপনাকে ফিল আপ করতে হবে। সেটা দুইটার মধ্যে একটা হচ্ছে যে এই জিনিসটা ম্যান্ডেটরি, কারণ এই জিনিসটা আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে হাইড করে দিব। এটা হচ্ছে আপনি যে ডিভাইস থেকে স্ক্রিনশট ক্লাস করতেছেন ওই ডিভাইসের স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে সাবমিট করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। ওকে, দেখি এখনও পর্যন্ত কতজন করছেন এটা আপনারা। 63, তার মানে এখনও ক্লাস করতেছেন এমন এখনও 10জন এখানে এখনও সাবমিট করেন নাই। ওকে, এটা উইক 7-এ করতে হবে। তারপরে বিষয় হচ্ছে যে আপনাকে আজকে রাত 12টার ভিতরে আপনাকে ওই উইক 7-এর যে টপিকটা পড়ানো হয়েছে 71F বাকি অংশটা আমি পড়াই ফেলবো। আপনারা যতটুকু পড়ছেন অতটুকুর উপরে বেস করে আজকে রাত 12টার ভিতরে 71F এবং 71E দুইটা সেকশনে একসাথে কী করবেন, এই ফিডব্যাকটা কমপ্লিট করে ফেলবেন। 71E এর ফিডব্যাক অনেক আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যদি কেউ বাকি থাকেন তারাও এই টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। তারপরে বিষয় হচ্ছে যে এইটার পরেও আপনাদের সেকেন্ড কাজ, যে কাজ থার্ড যে কাজটা থাকতেছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2। অ্যাসাইনমেন্ট 2 তো হচ্ছে আজকে আমি জিএনএ সিকোয়েন্সিংয়ের যে বাকি অংশটা পড়াইলাম ওইটার উপরে বেস করে, যে পুরো ডিএন সিকোয়েন্সের উপরে বেস করে আপনাদের এখানে একটা মানে নেওয়া, মানে 5টা এমসিকিউ এবং 5টা হচ্ছে আপনার ট্রু ফলস দেওয়া আছে। এটা আপনি এই যে উপরে এখান থেকে অ্যাটেন্ড করবেন, এই লিঙ্কে ক্লিক করে অ্যাটেন্ড করার পরে এখানে আপনি সবার লাস্টে যে এরকম একটা স্ক্রিনশট আপনাকে প্রোভাইড করা হবে, সেই স্ক্রিনশটটা আপনি নিয়ে স্কোর দেওয়া হবে, সেই স্কোরের স্ক্রিনশটটা আপনি নেবেন। যতক্ষণ পর্যন্ত আপনি 50% গেইন না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ট্রাই করে যেতে হবে। যখন 50%-এর বা 50%-এর বেশি হয়ে যাবে তখন এটা স্ক্রিনশটটা নিয়ে আপনি এইখানে সাবমিট করে দিবেন। এই যে এখানে অলরেডি দেখেন আপনাদের ভিতরে কিন্তু অনেক স্মার্ট স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই কাজগুলো কিন্তু অলরেডি করে ফেলছে। বোঝা গেছে? তো এইটার আমি গ্রেডিং ইনশাল্লাহ 15 তারিখ আগামীকাল রাতের ভিতরে আমি ইনশাল্লাহ এইগুলার গ্রেডিং ক্লিয়ার করে দিব। ওকে, তো এই 3টা জিনিসের কাজ কি আপনারা বুঝতে পারছেন সবাই? ওকে, যে সেকশনে সিআর আছেন তাদের দায়িত্ব হবে যে এই বিষয়টা আপনাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে দেওয়া, বিকজ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং সাবমিশন ফিডব্যাকগুলোও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে। স্ক্রিনশট এই ফিডব্যাকগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আমি এইটার বিষয়ে আমি এখনই জানাই দিবেন। ওকে, এটা আমরা দেরি না করি এই বিষয়ে কোনো প্রকার। ওকে, সো আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব ইনশাল্লাহ। কী ব্যাপার, নেট কানেকশন চলে গেল মনে হচ্ছে। আমার ভয়েস মনে হচ্ছে শোনা যাচ্ছে, তাই না? ওকে, গতকাল 71 অ্যাটেন্ডেন্সটা আগে নিয়েছিলাম, আজকে 71 আগে নিব আর কি। অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হয়ে গেলে আপনারা লিভ নিতে পারেন। আর কারো যদি কোনো কোশ্চেন কি আছে, কোনো জিজ্ঞাসা আছে আজকের বিষয়গুলোর উপরে?
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে। তো আমি যেহেতু অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে অনেকে অবশ্যই বলতে পারেন। তাহলে কোশ্চেনটা করে নেন আগে। ওকে, ওকে। পরবর্তীতে বলতে আমি মিসিং ক্লাস টেস্টের জন্য আলাদা একটা ক্লাস টেস্ট নিব। ওকে, এটা আমি জানানো হবে আপনাদের। আপনারা ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করেন, যারা যারা ক্লাস টেস্ট মিস করছেন আমি পরবর্তীতে সবাইকে জানাবো। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ওকে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এরপরে হয়তো আর কথা হবে না, ঈদের আগে আর কোনো ক্লাস আপনাদের নেওয়া হবে না। তো সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো মতো সাবধানতার সহিত সেফলি নিজের নিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করেন। আবার ঈদ শেষে আমি আশা করি আপনারা আবার সময় মতো ক্লাসে যোগদান করবেন। আর যেহেতু আপনাদের হচ্ছে আপনারা গত মাসে উপলক্ষে আপনাদের ইলেকশন উপলক্ষে আপনারা লম্বা একটা ছুটি কাটাইছেন, পাশাপাশি গভর্নমেন্টের আপনার অ্যানাউন্সমেন্টের কারণে আপনারা এবারও হচ্ছে অনেক লম্বা একটা ছুটি পাইছেন। তো আমি যতটুকু আপনাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন থাকবে যে আপনাদের সাথে আমার ঈদের পরে এই যে এই সম্ভবত 28 তারিখ থেকে ক্লাস হবে। তো 28 তারিখ থেকে আপনারা সবগুলো কোর্সে ক্লাস শুরু করে দিবেন, বিকজ অ্যাকর্ডিং টু দ্য একাডেমিক ক্যালেন্ডার আপনাদের এপ্রিলের 24 তারিখ থেকে কিন্তু আপনাদের ফাইনাল এক্সাম শুরু হবে। বোঝা গেছে? তো আপনাদের যদি সিলেবাস শেষ করতে হয় আপনারা কিন্তু টাইম মতো ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তো আমি আশা করি আপনারা মানে 26শে মার্চের পর মানে 27 তারিখের পর থেকে হচ্ছে আপনারা ঠিকঠাক মতো ক্লাসে যোগদান করবেন। যদিও আপনাদের মাঝখানে যে 24 আর 25 তারিখে যদি কোনো ক্লাস থাকে সেই ক্লাসগুলো হচ্ছে অনলাইনে নেওয়া হবে। আমি 25 তারিখের কোনো ক্লাস নিব না, আমি ওই দিন লিভে থাকবো, ছুটিতে থাকবো। তো আপনাদের সাথে আমার ইনশাল্লাহ 28 তারিখের পরের থেকে মানে 28 তারিখের পরের সপ্তাহ থেকে মানে পর থেকে আমি হচ্ছে আপনাদের আবার রেগুলার ক্লাস নিব। তার মানে 71 সাথে আমার ক্লাস থাকতেছে হচ্ছে স্যাটারডে মানে 28শে মার্চ ইনশাল্লাহ। আর 71 এর সাথে আমার ক্লাস থাকবে হচ্ছে টুয়েসডে। টুয়েসডে মানে হচ্ছে আপনার এপ্রিলের 2 তারিখ। ওকে, তা আমরা কোনো ক্লাস মিস দিব না, কারণ এটা আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমাদের যে ক্যালেন্ডারটা আছে, আমি ক্যালেন্ডার কোথায় আমাদের যাদের এই যে আমরা যদি 28 তারিখ থেকে ক্লাস শুরু করি। ওকে, সো 28 তারিখ কোথায় গেল এপ্রিল মাসের? এই যে 28 তারিখ থেকে যদি আমরা 71 ক্লাস নিই তাহলে তাদের সাথে আমার সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। 28 তারিখ থাকে মানে স্যাটারডে থাকে, আর হচ্ছে আপনার হলো ওয়েডনেসডে থাকে। মানে আমি 28 তারিখে যদি একটা ক্লাস নিই তারপর পরে পরে ক্লাসটা আমি নিব হচ্ছে 1 তারিখ। তারপরে হচ্ছে তারপরে ক্লাসটা আবার নেব 4 তারিখ, তারপরে ক্লাস নেব 8 তারিখ। আবার তারপরে ক্লাসটা 8 তারিখ, তারপরে 4 তারিখ, 8 তারিখ, মানে এইখানে একদিন নাচ্ছি, এখানে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন। তো টোটাল আমি 8টা ক্লাস পাবো। 8টা ক্লাসের ভিতরে হচ্ছে আমাকে ক্লাস টেস্ট নিতে হবে, অ্যাটেন্ডেন্স নিতে হবে, আমাকে সিলেবাস শেষ করতে হবে, খুবই ডিফিকাল্ট। আবার পাশাপাশি যখন 71 সাথে যদি আমি কম্পেয়ার করি, তাদের সাথে আমার ক্লাস থাকে মঙ্গল আর বুধ, তাই না? তো তার মানে হচ্ছে তাদের সাথে আমার ক্লাস থাকবে হচ্ছে 1 তারিখ, 31 তারিখ ক্লাস থাকবে, 1 তারিখ ক্লাস থাকবে, একদিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, তারপরে 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, এদের সাথে আমার 8 দিন ক্লাস থাকবে। তা আমরা চেষ্টা করব আমাদের মিডের পরে যে এতগুলো ক্লাস থাকবে আমরা কোনো ক্লাসই ইনশাল্লাহ কেউ মিস দিব না ঈদের পরে। ওকে, তো আমরা আর জন্য দেরি না করি, কারণ যদি 20-21 তারিখে ঈদ হয় তার 1 সপ্তাহ পরে আপনারা ক্লাস শুরু করতেছেন। তো মনে হয় না এর থেকে বেশি ছুটি আপনাদের এখনও প্রয়োজন আছে, আপনারা তার স্কুলে পড়েন না। ওকে, তো আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি। সবার আগে আমি 71 অ্যাটেন্ডেন্সটা নিব। হ্যাঁ বলেন। প্রেজেন্টেশনটা আমি ডিফাইন করে দিব, এখন আমি কিছু বলতেছি না। আমি আপনাদের গ্রুপে একটা এক্সেল শিট প্রোভাইড করে দিব ইনশাল্লাহ। এক্সেল শিটে আপনাদের গ্রুপ লিস্টটা প্রোভাইড করে দিব। যেহেতু 2টা সেকশন আছে, আপনারা সর্বনিম্ন 4 জন, সর্বোচ্চ 5 জনের গ্রুপ তৈরি করবেন। 4 জনের বেশি হবে না, 5 জনের কম হবে না। সরি, 4 জনের কম হবে না, 5 জনের বেশি হবে না। আমি বুঝাইতে পারছি? তো আমি যে এক্সেল শিটটা শেয়ার করে দিব ওইখানে হচ্ছে যে যার গ্রুপের থেকে যে কোনো একজন গ্রুপ মেম্বার ওই এক্সেল শিটের যে কোনো একটা গ্রুপটা ফিল আপ করে দিবেন। তবে আমি আবারও বলে দিচ্ছি, সর্বনিম্ন 4 জন মেম্বার হবে, সর্বোচ্চ 5 জন মেম্বার হবে। 5 জনের বেশি মেম্বার হবে না, 4 জনের কম মেম্বার হবে না। আমি এক্সেল শিট দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ। তো আজকে 71 অ্যাটেন্ডেন্সটা আগে নিব।
ওকে, অ্যাটেন্ডেন্স দিচ্ছি, রেসপন্স প্লিজ। 007 9 012 018 020 031 036 037 054 ওকে, জিরো আছে 05 ওকে, 060 061 062 063 0882 085 111 147 164 নাফিস তালুকদার 171 179। যাদের যাদের অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট এখনও দেওয়া বাকি আছে উইক 7-এ, তারা কিন্তু দিয়ে ফেলবেন। আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে কিন্তু ক্লোজ করে দিব। আর যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ তারা চলে যেতে পারেন, সমস্যা নেই। 179 আছে, তাই তো? ওকে, 182 195 199 204 236 243 247 252 253 265 292 303 314 324 339 344 355 362 366 37 ওকে 366 ওকে 362 আছে 362 জুবায়ের হোসেন আবির ওকে 379 388 392 412 436 454 454 477 479 483 ওকে 492 510। কেউ অ্যাবসেন্ট আছেন? কি কারণে হসপিটালে আছে? ওকে, ঠিক আছে। আর কেউ অ্যাবসেন্ট? কে আপনি? 483 483 আছে? ওকে, কই ছিলেন বাবা আপনি? ওকে, ঠিক আছে। থ্রি ফাইভ সিক্স ওকে, এটা হচ্ছে 71F এর অ্যাটেন্ডেন্স। 71F এর যারা যারা অ্যাবসেন্ট আছেন 479 339 303 236 199 164 054 অ্যান্ড 007। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবার 71E এর অ্যাটেন্ডেন্স নিব। ওয়ালাইকুম আসসালাম। এবার 71E এর যারা আছেন তারা হচ্ছে রেসপন্স করবেন।
Response please. 001 016 027 046 067 081 092 095 097 114 120 123 133 133 আছে 138 138 নাই 1 সিআর, হ্যাঁ তাই বলি, কি হলো সিআর কই গেল? 169 176 181 201 181 আছে? কে কার্ডটা প্রেজেন্ট দিচ্ছেন? 181 আছে মোহাম্মদ রিফাত নাই। তারপর হচ্ছে 20 কে 181? হ্যালো 1 ওকে ওকে 201 আছে? 246 249 ওকে 271 279 299 300 309 325 331 332 338 347 356 364 377 380 ওকে 385 391 385 আছে? ওকে 391 411 413 416 433 456 463 472 476 480 482 506 478 আছে? ওকে 480 আছে? নাই 482 আছে? হাসান শাহরিয়ার 482 ওকে 5 ওকে 506 ওকে 506 নাই 507 50 ওকে যারা যারা অ্যাবসেন্ট 472 তারপরে তারপরে 249 249 কোথায় ছিলেন আপনি? তারপরে ওকে ওকে যারা যারা অ্যাবসেন্ট আছেন আমি আইডি বলছি 506 411 380 364 332 331 3299 271 176 169 097 081 ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, অগ্রিমিত শুভেচ্ছা।
70 কে 71 কে 164 71F ও এটা 71F এর নিচ্ছি না বাবা। ঠিক আছে আপনি থাকেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। 71F এর আইডি কত বললেন? 071। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।